তাকাও, রাগ করে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। এস ফ্যামিলিতে আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় সকাল 6:30 বাজে। আমি সবে মাত্র ঘুম থেকে উঠলাম আর এখন বাইরে আসলাম। তো আমার ঘুম থেকে ওঠার পরই আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠেছে, তারপর এদিকে ফুল তুলতে ব্যস্ত রয়েছে। আর আমার শ্বশুরমশাই এখন যাচ্ছে বাজারে। তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। এখন বাজে সকাল 8:30। আমি 8টার দিকে রান্না তুলে দিয়েছি। আমার মাম্মাম সোনা আজ 8:30টার সময় ঘুম থেকে উঠে গেছে। তো আমার কাছে এসেছে, আমাকে হাত দিয়ে দেখাচ্ছিল যে মাম্মাম ব্রাশ। তারপর ওকে আমি ব্রাশ দিলাম আর পেস্টও দিয়েছি। তো এখন মাম্মাম একটু একা একা ব্রাশ করবে। আর এদিকে আমি রান্না করছি, ওই জন্য বাইরে যেতেও পারবো না। তো যাই হোক, আমার কাছ থেকে মাম্মাম সরতেই চাইছিল না। তারপর এক প্রকার জোর করে আমার শ্বশুর মশাই এখান থেকে নিয়ে গেল। মাম্মামের খাবার এখন রেডি করছি। মাম্মামের জন্য আজকে আমি ওটস অ্যাপেলের পরিস রান্না করব। তার জন্য এদিকে অ্যাপেল আমি গ্রেট করে নিয়েছি। একটা আপেলের অর্ধেকটা পরিমাণ আমি গ্রেট করেছি। তো এখন আমি দিয়ে দেব ওটসের মধ্যে, আর ওটস একদমই গলে গেছে। তো এখন আমি দিয়ে দেব, আর এর মধ্যে এখনো পর্যন্ত আমি কাউ মিল্ক দিইনি। তো এইভাবেই আমি সকালের খাবার রেডি করছি। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। মাম্মামের সকালের খাবার রেডি করা হয়ে গেছে। এখন মাম্মামকে খাওয়াবো না, আর খাবারটা একটু ঠান্ডা হতে সময়ও লাগবে। তো এখন আমি চলে এসেছি বাইরে। এখান থেকে মানে বাইরে বলতে আমাদের তুলসী মঞ্চের পাশে অনেক তুলসী গাছ আছে। তো এইখান থেকে আমি কয়েকটা তুলসী পাতা তুলে নিয়ে এসেছি। ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি রস বের করে নেব। আমার মেয়েকে এই শীতের শুরুতে আমি এইভাবে তুলসী পাতার রস খাইয়ে থাকছি মাঝে মধ্যেই। যখন দেখছি মামামের একটু ঠান্ডা লাগবে বা ঠান্ডার দোষ দেখা দিচ্ছে, তখনই আমি খাইয়ে থাকি। ওষুধও খাওয়াই, তার মাঝখানে আমি এই তুলসী পাতার রসও খাওয়াই। আর তুলসী পাতার রস আমি সকালে বাসি পেটে খাইয়ে থাকি। আমার হাতে তুলসী পাতার রস দেখে মাম্মাম এক দৌড়ে ওর বাপের কোলে উঠে বসে রয়েছে, ভাবছে যে খাওয়া লাগবে না। তারপর এক প্রকার জোর করে মাম্মামকে তুলসী পাতার রস খাইয়েছি। জামাটা ভিজে গেছিল, তারপর চেঞ্জ করে এই জামাটা পরিয়ে দিয়েছি। খাবে না। তো এখন বলতে আমি তুলসী পাতার রস খাওয়ানোর প্রায় 15 মিনিট পরে আমি এখন ওকে সকালের খাবার খাওয়াচ্ছি। প্রথম চামচ নিতে একটু ওর কষ্ট হয়, তারপর আস্তে আস্তে করে খাবারগুলো ভালোভাবে খেয়ে নেয়। তোমরা আমাকে অনেকেই বলো যে দিদিভাই, মাম্মাম খাবারগুলো খুব ভালোভাবে খায় জন্য তোমার রান্না করতেও ইচ্ছা করে। হ্যাঁ, সত্যি কথাই বলেছো, আমার মাম্মাম খায় জন্য আমার রান্না করতেও ইচ্ছা করে। তো অনেকেই বলো যে দিদিভাই, আমার বাচ্চা খেতে চায় না, রোগা। তো সেই সমস্ত দিদিভাইদের কথা শুনে না আমার প্রচণ্ড খারাপ লাগে। আর কমেন্টগুলো যখন পড়ি সত্যি খুব খারাপ লাগে। কিন্তু একটু চেষ্টা করবে ঘন ঘন খাওয়ানোর। একবারে যদি না খেতে চায়, অল্প অল্প করে খাওয়ানোর। তাহলে শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে। তো শুধু যে স্বাস্থ্য হলেই ভালো হবে এমন কোনো কথা নেই। তো শরীরে যদি কোনো রোগ ব্যাধি না থাকে, তাহলে কিন্তু বাচ্চারা সুস্থই থাকে। তো আমি এমনিতেই চাইতাম যে আমার মাম্মাম একটু হেলদি হবে, একদম মানে মনে মনে কল্পনা করতাম মাম্মাম হওয়ার আগেই, কিন্তু আমি সেটা হয়েছে। আমার মাম্মাম একটু হেলদি, মোটা সোটা। তো যাই হোক, সেটাই আমি আশা করেছিলাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম, সেটাই হয়েছে। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলছি আর ভিডিওটা অনেকটা দূর এগিয়ে গেছে। আমার মাম্মাম সোনাকে তো খাওয়ানো হয়ে গেছে। তারপর ওর বাপের গাড়িতে করে একটু রাস্তায় গেছিল, সেখান থেকে আবার নিয়ে আসলাম বাড়িতে। আবার এখন চলে এসেছি রান্নাঘরে। যে বাসন কোসনগুলো ছিল সেগুলো তো ধোয়া হয়নি। তো এখন ধুয়ে নেব, আর সেই সঙ্গে রান্নাঘরটাও ক্লিন করে নেব। আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি। আমার শ্বশুর, শাশুড়ি, দেওর, আমার হাজব্যান্ড, আমি, আমার মেয়ে একসঙ্গেই সবাই থাকি। আর জয়েন্ট ফ্যামিলিতে জানো কাজের চাপ একটু হলেও বেশি থাকে।
আর এইভাবে আমি এই 11টা বছর প্রায় কাটিয়ে দিলাম। তো সামনে অগ্রহায়ণ মাসে আমার বিবাহবার্ষিকী, মানে 11 বছরের বিবাহবার্ষিকী। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম। আর আমি এখন মাম্মামকে একটা বেদানা খাওয়াবো। আমি বেদানাটা যেভাবে কেটেছি এইভাবে কাটলে বেদানা ছাড়াতেও অনেকটা সুবিধা হয়। তো আমি ছাড়াচ্ছি, আর আমার হাতের যা অবস্থা হবে কি আর বলবো। আমি যখন প্রেগনেন্ট ছিলাম, মাম্মাম যখন আমার পেটে ছিল, তখন আমি প্রচুর পরিমাণে বেদানা খেয়েছিলাম। তো মনে পড়ে সেই সমস্ত কথা, এত পরিমাণে ফল খেতাম, মানে ভাত তো খেতে পারতাম না, সব থেকে বেশি ফলই খেতাম। আর তোমাদের দাদাভাই বলতো, যে খাবার তোমার খেতে ইচ্ছা করে, মানে হেলদি খাবার, সেই খাবারটাই তুমি খাও, এমন না যে শুধু ভাতই খেতে হবে। আর ভাত খেতেও পারতাম না 5 মাস পর্যন্ত। 5 মাসের পর থেকে আমি ভাত, তারপর মাছ মাংস খেতে পারতাম, তবুও অল্প অল্প খেতে পারতাম। এখনো পর্যন্ত 11টা বাজেনি, আর বেদানাটা আমি আগের থেকেই ছাড়িয়ে রেখে এসেছি, কেননা বেদানা ছাড়াতে অনেকটা সময় লাগে। তো ওই কারণেই। আর এদিকে আমি আবার ব্যালকনিতে আসলাম। তো ব্যালকনিতে আসার একটা কারণ আছে, সেটা হচ্ছে মামামের কিছু শীতের জামা কাপড় নিয়ে এসেছি, এখন একটু ভালোভাবে রোদে দেব। জামা কাপড়গুলো মেলে দেওয়ার আগে রেলিংগুলো আমি একটু ভালো করে মুছে নিয়েছি, আর খোলা জায়গায় তো একটু ধুলোবালি পড়ে যায়, সেই কারণেই। তো এখানে আমি মেলে দিয়ে যাচ্ছি, আর দুপুর নাগাদ এসে তুলে নিয়ে যাব। তো মামামের এই জামা কাপড়গুলো হবে কিনা কে জানে। গত বছরের জামা এগুলো একটাও ফেলে দিইনি। তো এবছর যদি না হয় তাহলে আবার নতুন করে কিনতে হবে। এমনিতে মামামের শীতের কিছু জামা কাপড় কিনতে হবে। তোমাদের দাদাভাইকে বলেছি যে মামামের জামা কাপড় অনেক কিছুই ছোট হয়ে গেছে, তো কিছু পোশাক কিনতে হবে। তো তোমাদের দাদাভাই বললো কি ঠিক আছে। আর একটা বালিশ নিয়ে এসেছি, বালিশটা একটু ভিজিয়ে ফেলেছিল মাম্মাম। আর মাম্মাম যে কাঁথাটা গায়ে দেয় সেটা আমি নিয়ে এসেছি। তো এই কাঁথাটা সেলাই করে দিয়েছে মাম্মামের দিদুন। সারাদিনে রান্নাঘরে কতবার যে আসতে হয় তার কোনো ঠিক নেই। যাদের একটা ছোট্ট বাচ্চা আছে তারাই জানে। তো আমার মতো অবস্থা। তো এখন মামামের জন্য আমি বেদানার রস বের করে নেব। আর স্নানটা সেরে নিয়েছি, ঠাকুর পুজো এখনো দিইনি। ভাবলাম আগে মাম্মামকে বেদানার রস খাইয়ে দিয়ে তারপর মাম্মামকে স্নান করানোর পরে ওকে রেডি করাবো, তারপর ঠাকুর পুজো দেব। এমনিতে অনেকটা সময় হয়ে গেছে, আর আমি মিক্সি থেকেই বেদানার রস বের করেছি। এইভাবে অনেকটা সহজ হয়। আর আমার একটা বেদানার রস বের করার একটা মেশিন আছে, সেটা দিয়েও হয়, কিন্তু অনেকটা সময় লাগে। আর মিক্সি থেকে করলে, মিক্সির যে বাটিটা ওইখান থেকে করলে অনেকটা সহজ হয়ে যায়। তো মামামকে বেদানার রস খাইয়ে দিয়েছি, তারপর স্নান করিয়ে নিয়ে আসলাম। অনেকটা ব্যস্ত রয়েছি আজ। কেন বলো তো, বাড়িতে আজ জামাইবাবু আসবে, আর দুপুরে রান্না করতে হবে। মাম্মাম সোনাকে এখন রেডি করছি, আর শীত পড়ার পরপরই মাম্মামকে এখন আমি প্রত্যেক দিনই নিয়ম করে সকালে, দুপুরে আর রাত্রেবেলায়, মানে শোয়ার আগে, তো ওর হাতের তালুতে, পায়ের তালুতে আর গলার দিকে আমি একটু সর্ষের তেল দিয়ে থাকি। তো এই নিয়মটা আমি একদম ছোট্টবেলা থেকেই করছি, যারা দেখো হয়তো তারা জানো। তো এখনো দিই। তো ঠান্ডার দোষ অনেকটা কমে যায়, আর মাম্মামের অনেক অনেক ভালো লাগে। তো আমি মনে করি এটা মানে অনেকটাই উপকার হয়, আর ঔষধের মতো কাজ করে এই সর্ষের তেল। সারা গায়ে অবশ্য এখন মামামকে সর্ষের তেল দিই না। মামামকে রেডি করানোর পর আমি মাংস পরিষ্কার করে নিয়ে এসেছি। তো না, মাংস পরিষ্কার করার আগে আমি ঠাকুর পুজো দিয়ে এসেছি। কার দিতে বলেছিস? হ্যাঁ, দাদার দিত। মাম্মা, মাম্মাম, ঘুমো নেই, কিছু নেই, শুধু দুষ্টুমি। নামো দাও ঠাকুরকে। নামো 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 নামো। আমাদের বাইরের রান্নাঘরে বসে আমার শাশুড়ি মাকে কিছু সবজি কেটে দিচ্ছিলাম, আর মামামের কাণ্ড দেখছিলাম। তো এখন আমি চলে এসেছি ঘরে মামামের জন্য। এখন আমি মাংস রান্না করব। শুধু কি আমরাই খাবো, আমার মামাম সোনা খাবে না? অবশ্যই খাবে। তো মামামের জন্য এখন আমি মাংস রান্না করছি। তো এখন মামাম যেহেতু একটু বড় হয়ে গেছে, ওই জন্য মাংসের পিস আমি একটু বড় বড় করেই কাটি। প্রেসার কুকারে মাংস বসিয়ে দিয়ে আমি চলে এসেছি আবার কাঠের উনানে।
এখন আমি রান্না করছি আর আমার শাশুড়ি মা আমার কাছে এসে বসে রয়েছে। মাম্মাম অবশ্য ওর ঠাম্মির কাছে এসে দুষ্টুমি করছে। তো এখন আমি মাংস রান্না করছি। আজ বাড়িতে জামাইবাবু এসেছে, তো এখন ঘরে রেস্ট নিচ্ছে। আমি অনেকক্ষণ কথা বলে এসেছিলাম। তো যাই হোক, এখন আমি রান্নাটা শুরু করে দিয়েছি। আর দেখো, ব্যালকনিতে মাম্মামের জামা কাপড়গুলো রয়েছে, এখনো পর্যন্ত যাওয়ার সময় পাইনি। মাংসের মধ্যে জল দেওয়ার পরেই আমি দোতলাতে যাব আর ব্যালকনির থেকে জামা কাপড়গুলো নিয়ে আসব। আর জামা কাপড়গুলো একটু গরম গরম অবস্থাতে ভাঁজ করে রাখলে বেশ ভালো হয়। বিশেষ করে যে কাঁথাটা, সেটা গরম করে ভাঁজ করে রাখলে বেশ ভালো হবে। মাম্মাম যখন গায়ে দেবে তখন একটু গরম গরমই থাকবে। তো এখন আমি একটু চেখে নিলাম, আর আমি যখন রান্না বান্না করি তখন খাবার একটু চেখেই নিই। আমি যেখানেই কাজকর্ম করি না কেন, আমার মন থাকে আমার মামামের দিকে। ও যদি ওর দাদা ভাইয়ের কাছেও থাকে বা ওর ঠাম্মির কাছেও থাকে বা ওর বাপির কাছে থাকলেও কিন্তু মন আর কান থাকে মামামের দিকেই। তো মাংস একদম নামিয়ে নিয়ে চলে এসেছি ঘরে, আর একদম পাতলা পাতলা ঝোল দিয়ে রান্না করেছি। আর দেশি মুরগির মাংস একটু পাতলা পাতলা ঝোলই ভালো লাগে। তো মামামের জন্য রান্না তো হয়ে গেছে, তোমাদের দেখিয়েছিলাম। আর এখন আমি মাংস নামিয়ে নিচ্ছি আর হালকা পাতলা করে একদম গরম গরম মাংসের ঝোল রান্না করেছি। আর মামামের জন্য এখন খাবারটাও রেডি করা হয়ে গেছে। না, দাঁড়াও দাঁড়াও, 2 পিস শশা নেব। তো ওই যে শশা নিয়ে নিয়েছি। আমার মামাম সোনা এই খাবারটা খুব ভালোভাবে খাবে। তো মামাকে খাবার খাইয়ে দিয়েছি, আর এখন আমার শাশুড়ি মা, আমি আর আমার দেওর খাচ্ছি। আর মামাম এদিকে ঘুমিয়ে গেছে। আর চলো, ব্লগটিও এখানে শেষ করছি। আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে।